লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ১৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহত হন। ইসরায়েলের দাবি, শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রে $৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় $১ লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি। যুবরাজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে, যার মাধ্যমে বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ সালমান কিছুই জানতেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এমন ঘটনা আর যেন না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে বলে জানান সৌদি যুবরাজ। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করতে ভেনেজুয়েলা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন মাদুরো। তিনি অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বলেও উল্লেখ করেন মাদুরো। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৩১ জন গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ কথা জানিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা সেগো অঞ্চলের ২টি গ্রামে অভিযান চালিয়ে এই গ্রামবাসীদের হত্যা করে। মঙ্গলবার প্রকাশিত HRW এর প্রতিবেদন অনুযায়ী গত ২ অক্টোবর প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দ্বিতীয়টি ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত ১০ জনকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত জেফ্রি এপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ৪২৭ ভোটে এ সংক্রান্ত বিলে অনুমোদন দেওয়া হয়েছে। সিনেটও কোনো আনুষ্ঠানিক ভোট ছাড়াই অগ্রাধিকারের ভিত্তিতে সর্বসম্মতভাবে বিলটি দ্রুত পাশ করেছে। এটি এখন ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যাবে। তার সইয়ের পর ৩০ দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করবে। চাপের মুখে ট্রাম্প সম্প্রতি এসব নথি প্রকাশের ব্যাপারে নিজের অবস্থান বদলে কংগ্রেসকে রেকর্ড প্রকাশের জন্য ভোট দেওয়ার আহ্বান জানানোর মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। ২০,০০০-এরও বেশি পৃষ্ঠার নথির মধ্যে কিছু জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের কথাও উল্লেখ রয়েছে। এটি ঘিরে ট্রাম্প এবং এপস্টেইনের সম্পর্ক আবারও শিরোনামে আসে, যদিও কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ। এজন্য চিঠি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি বলেন, সাজার রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়, শুধুমাত্র একটি নোট ভার্বালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে ভারতে পলাতক শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে সরকারের তরফ থেকে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর ৭ম বৈঠক বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ ও মরিশাসের নিরাপত্তা কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরই মধ্যে ভারতে পৌঁছেছেন। খলিলুর রহমান দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক হতে পারে। এতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির ফয়সাল মমতাজ
রাঠোর। এর আগে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন চৌধুরী আনোয়ারুল হক। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গত সোমবার রাজ্যের আইনসভায় আনোয়ারুল হকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন পিপিপির আইন প্রণেতা কাশিম মাজিদ। সংক্ষিপ্ত বিতর্কের পর অনাস্থা ভোটের আহ্বান জানান স্পিকার। এতে হেরে যান চৌধুরী আনোয়ারুল হক। এরপর আজাদ জম্মু ও কাশ্মীরের ১৬তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফয়সাল। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সমর্থনে জয় নিশ্চিত করে পিপিপি। সিরিয়ায় পুরনো কার্পেটকে নতুন রূপ দেওয়ার শিল্প বহু পুরাতন। সুতার এক একটি বুননে শতবর্ষী কার্পেটগুলো ফিরে পায় নতুনত্ব। মূলত দামেস্ক ও আলেপ্পোতে এ ধরনের কাজ বেশি দেখা যায়। তবে সময়ের পরিক্রমায় এই কাজে দক্ষ কারিগরের অভাব দেখা যাচ্ছে। আলেপ্পোর এই কারিগর তার হাতের নিপুণ দক্ষতায় পুরনো কার্পেটে সুতার বুননে ফিরে আনছেন সৌন্দর্য। ফ্যাকাশে হয়ে আসা রং ফিরে পাচ্ছে উজ্জ্বলতা। এ ধরনের শিল্পকর্ম সিরিয়ায় বহু পুরনো। বলা হয়ে থাকে প্রায় কয়েক শতাব্দী ধরে চলে আসছে এই কাজ। খোলা উঠানে বসে খুব মনোযোগের সঙ্গে কার্পেট মেরামতের এই কাজ করেন কারিগররা। ঐতিহ্যকে ভালোবেসে পুরানো কার্পেটের বৈশিষ্ট্য টিকিয়ে রাখাই এই শিল্পীদের অন্যতম উদ্দেশ্য। আলেপ্পো ছিল এই শিল্পের প্রাণকেন্দ্র। ঘরে ঘরে দেখা যেত এই শিল্পকর্ম। তবে বর্তমানে এ ধরনের পেশায় জড়িতদের সংখ্যা খুবই কমে এসেছে। এর পেছনে গৃহযুদ্ধ, ভেঙে পড়া অর্থনীতি ও পর্যটন শিল্পের পতনকে কারণ হিসেবে দেখা হচ্ছে। দুঃখজনকভাবে এই পেশাটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পুরো সিরিয়ায় এখন ৭-৮ জনের বেশি দক্ষ কারিগর নেই। বেশিরভাগই দামেস্কে বা আলেপ্পোতে। বাকি প্রদেশগুলোতে এই কারুশিল্প সম্পর্কে তেমন ধারণাই নেই। সুতা, নকশা আর ইতিহাসকে ব্যবহার করে পুরনো কার্পেটকে পরের প্রজন্মের কাছে তুলে ধরতে চান এই শিল্পীরা। শত বছরের পুরনো কার্পেট ফেলে দেওয়া অযৌক্তিক। অনেকেই তাদের পুরনো কার্পেট মেরামত করাতে চান, যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূল্যবান সম্পদগুলো পৌঁছে দেওয়া যায়। মূলত ১৮ ও ১৯ শতকে ব্যবহার হওয়া কার্পেটগুলোকেই বর্তমানে মেরামত করে নতুনত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিরিয়ার রাজপ্রাসাদ ও বিভিন্ন মসজিদে ব্যবহৃত কার্পেট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বিশাল বড় এক ভূখণ্ড, তার নাম অস্ট্রেলিয়া। বিজ্ঞানীরা এবার বলছেন অস্ট্রেলিয়া মহাদেশ ক্রমে এগিয়ে যাচ্ছে উত্তরের দিকে। প্রতি বছর 7 সেন্টিমিটার বা 2.8 ইঞ্চি করে এই মহাদেশ এগিয়ে চলেছে, যার প্রভাব পড়তে পারে অর্থনীতি, ভূরাজনীতি ও জলবায়ুর উপর। চারপাশে সমুদ্র, মাঝে বিশাল এক দ্বীপ। আপাতভাবে দেখে মনে হয় নির্বিকার এক ভূখণ্ড, কিন্তু বিজ্ঞানীরা বলছেন অস্ট্রেলিয়া মহাদেশ ক্রমে এগিয়ে যাচ্ছে উত্তরের দিকে। নেহাত কম গতিতে নয়। প্রতি বছরে 7 সেন্টিমিটার বা 2.8 ইঞ্চি করে উত্তরের দিকে এগোচ্ছে এটি। মানুষের আঙ্গুলের নখ বছরে যত বৃদ্ধি পায়, ঠিক ততটাই সরছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝেং জিয়াংলি এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তিনি জানান, বিষয়টি পছন্দ হোক বা না হোক, অস্ট্রেলিয়া এশিয়ার সঙ্গে ধাক্কা খেতে চলেছে। লি আরও বলেন, অস্ট্রেলিয়া এই যে উত্তর দিকে সরে সরে একসময় এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে, সেই প্রক্রিয়া কিন্তু নতুন নয়। পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে। একবার করে এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে আবার 2 ভূখণ্ড যুক্ত হয়ে যায়। গবেষক লি বলছেন, অস্ট্রেলিয়ার এই উত্তরের দিকে যাত্রা শুরু হয় প্রায় 8 কোটি বছর আগে, যখন অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেই মহাদেশ। গত 5 কোটি বছর ধরে এশিয়া মহাদেশের দিকে এগুচ্ছে অস্ট্রেলিয়া, বৃহত্তর ইন্দো অস্ট্রেলিয়া পাতের অংশ হিসেবে। বিজ্ঞানীরা বলছেন, এশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার একদিন ধাক্কা লাগবেই। তার প্রভাব পড়বে 2 মহাদেশেরই পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্রে। অস্ট্রেলিয়ায় এমন কিছু প্রাণী রয়েছে যা আর কোনো মহাদেশে নেই: ক্যাঙ্গারু, ওমব্যাটস, প্ল্যাটিপাস, কোকা। অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থানের কারণেই এই প্রাণীগুলো অভিযোজিত হয়ে সেখানে রয়ে গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া ক্রমেই উত্তরে সরে সরে এশিয়ার কাছাকাছি চলে গেলে এই মহাদেশের জলবায়ু, পরিবেশে প্রভাব পড়বে। নতুন পরিবেশে এই প্রাণীগুলো কতটা মানিয়ে নিতে পারবে, সেই নিয়ে সংশয় রয়েছে বিজ্ঞানীদের।
অস্ট্রেলিয়ার এই সরে যাওয়ার প্রভাব লাখ লাখ বছর ধরে সেখানকার প্রাণী জগতের জীবনে শুধু পড়বে এমন নয়, এখনো ধীরে ধীরে মানুষের জীবনে এর প্রভাব পড়ছে। 2016 সালে বিজ্ঞানীরা দেখেছিলেন অস্ট্রেলিয়ার এই গমন তার জিপিএস স্থানাঙ্ক 1.5 মিটার সরিয়ে দিয়েছে। পরিমাপ নির্ভুল রাখতে অস্ট্রেলিয়ার নিজেদের সরকারি পজিশনিং সিস্টেম 1.8 মিটার আপডেট করেছে। বিজ্ঞানীরা বলছেন, যেহেতু দেশটি ক্রমে উত্তরে সরে যাচ্ছে, তাই এর স্যাটেলাইট সিস্টেম, নেভিগেশন সিস্টেমও নিয়মিত আপডেট করতে হবে। ইশরা ছুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।